পুজোর ছুটি বা গরমের ছুটিতে 2 দিন বা হাতে 3টে দিন সময় থাকলে যদি ইচ্ছা থাকে পরিবার বা আপনার প্রিয়জনের সঙ্গে বা আপনাদের বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে এই 3-4 দিনের একটা দুর্দান্ত ছুটি কাটাতে, তাহলে আজকের এই পর্বটা আপনাদের জন্য। উত্তরবঙ্গের ব্যস্ত জনজীবনকে অনেকখানি পিছনে ফেলে পাহাড়ের কোলে এক শান্ত মনোমুগ্ধকর গ্রাম হলো এই শিটং। উত্তরবঙ্গ সিরিজের শেষ পর্বে আমি আজ আপনাদের নিয়ে যেতে চলেছি শিটংয়ে। সন্ধান দেব চা বাগানের মধ্যে থাকা এক দুরন্ত আস্তানার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের উষ্ণ অভ্যর্থনা যে কোনো বাহ্যিক আড়ম্বরকে হার মানাতে পারে। বিকেল 5:30 আর আমরা এখন এসে পৌঁছালাম শিটংয়ের আমাদের হোমস্টেতে। সাথে অবশ্যই থাকবে শিটংয়ের জনপ্রিয় সাইট সিন, যেরকম মংপু রবীন্দ্র ভবন, যোগীঘাট ব্রিজ এবং অহলদারা ভিউ পয়েন্ট। আর তার সঙ্গে যেটা থাকবে সেটা হলো আপনাদের সবার প্রিয় জার্নির গল্প। তবে তার আগে আমি সৌম্য, আপনাদের আজকের হোস্ট। আপনারা দেখছেন এক্সপ্লোরার আমি। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে সময় বেলা 11টা। 2 দিন দার্জিলিংয়ে হৈ হৈ করে কাটিয়ে বাক্সপ্যাটরা সব গাড়ির মাথায় তুলে আমরা আজ রওনা দিচ্ছি শিটংয়ে। বাতাসিয়া লুককে ফাইনালি বাঁহাতে রেখে এবারের মতো দার্জিলিংকে বিদায় জানানোর পালা আমাদের। কার্শিয়াংয়ের মধ্যে অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই শিটং, যা অবশ্যই সবার কাছে পরিচিত কমলালেবু গার্ডেনের জন্য। তবে এই সিজনটা কমলালেবুর জন্য নয়। যদি আপনাদের কমলালেবু গার্ডেন দেখতেই হয়, সেক্ষেত্রে আপনারা অক্টোবর-নভেম্বর মাসে আসতে পারেন। দার্জিলিং থেকে শিটংয়ের দূরত্ব ওই 35 কিলোমিটার মতো হবে। গাড়িতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। কলকাতা থেকে যারা সরাসরি শিটংয়ে আসতে চাইছেন তারা চলে আসুন এনজিপি কিংবা শিলিগুড়ি জাংশন। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন শিটংয়ে। ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা মতো। সময় লাগে মেরে কেটে 3 থেকে 3.5 ঘন্টা। আমরা আজ শিটং যাওয়ার পথে ঘুরে নেব মংপু রবীন্দ্র ভবন এবং যোগীঘাট ব্রিজ। তবে মংপু রবীন্দ্র ভবন ঢোকার আগে আপনাদের বাঁহাতে পড়বে এই রডোডেনড্রন পার্ক। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন, বেশ ভালো লাগবে। তবে এখন রডোডেনড্রনের সিজন নয় বলে আমরা রডোডেনড্রন পার্কে না দাঁড়িয়ে সোজা দাঁড়িয়েছিলাম এসে মংপু রবীন্দ্র ভবন। আমরা এখন আছি মংপুর রবীন্দ্র ভবনে। সময়টা 1938। মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন এই মংপুতে। আর মংপুতে এসে মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে এই জায়গাতেই উনি টানা 1 বছর ছিলেন, লিখেছিলেন কিছু অমর সৃষ্টি। আজ সেই তার স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনে আমি আপনাদের নিয়ে এসে উপস্থিত। চলুন একটু ঘুরে দেখা যাক এই রবীন্দ্র ভবনের আশপাশের বা পারিপার্শ্বিক পরিবেশ। যদিও সেই যে পরিবেশ ছিল সেই পরিবেশের সঙ্গে আজকের পরিবেশের কোনো সাদুর্য নেই, তবুও তার স্মৃতি, তার লেখনী, তার ভাবনা আমাদের মতো বাঙালিদের হৃদয়ের মননে খোদাই হয়ে রয়েছে। তাই তার নামের সঙ্গে জড়িত যে কোনো জায়গা আমাদের মনের মধ্যে একটা উত্তেজনার স্পৃহা জন্ম দেয়। তাই আজ আপনাদের সবাইকে নিয়ে মংপুর এই রবীন্দ্র ভবন ঘুরে দেখব।
এই হলো রবীন্দ্র মিউজিয়াম। মাথাপিছু 25 টাকার বিনিময়ে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঘুরে আসতে পারেন। মিউজিয়ামের ভেতরে পর্যায়ক্রমে সাজানো রয়েছে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ছবি এবং লেখনী। হাতে সময় নিয়ে ঘুরে দেখতে পারেন। তবে ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদের সঙ্গে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না। বেশ কিছুটা সময় রবীন্দ্র ভবনে কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য যোগীঘাটের পথে। খানিক অফরোডিং আর খানিক ভালো রাস্তা মিলিয়ে যোগীঘাটের রাস্তা দুর্দান্ত। আরও প্রায় 8 ঘন্টা 40 মিনিট এই দুরন্ত রাস্তার আনন্দ নিতে নিতে আমরা ফাইনালি এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজের একদম সামনে। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট এক খরস্রোতা নদীর ওপরে দাঁড়িয়ে থাকে এই যোগীঘাট ব্রিজ এক দেখাতেই আমাদের মন ছুঁয়ে গেল। আমরা এখন আছি যোগীঘাটে, একটা দুর্দান্ত জায়গা। নিচে দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা পাহাড়ি নদী, আর ওপরেই দুর্দান্ত একটা ব্রিজ। দুর্দান্ত লাগবে। যারা হাতে সময় নিয়ে দার্জিলিং অফবিট করছেন, আপনারা আপনাদের বাকেট লিস্টে অবশ্যই এই যোগীঘাট ব্রিজকে রাখবেন, যোগীঘাটকে রাখবেন। এখানে প্রচুর হোমস্টে রয়েছে। এই যে আমি কয়েকটা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই দিকে রয়েছে কিছু হোমস্টে, আপনারা চাইলে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন। একদম নদীর নিয়ার বাই, নিচ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। আর এই হলো যোগীঘাটের আশপাশে দুধারে যে হোমস্টে, সেই হোমস্টেগুলো। আমি কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে যোগীঘাটের এই হোমস্টেতে থাকতে পারেন। এই হলো যোগীঘাট ব্রিজ, আর ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে এইটা দিয়ে আপনারা নামতে পারেন ওই নদীতে। খুব সুন্দর লাগবে। সামনে পাহাড় এবং পাহাড়ের মাথায় এক টুকরো মেঘ ছুঁয়ে রেখেছে। সেই মেঘ আর পাহাড়, আলো আঁধারি, এই নিয়ে যোগীঘাট একটা অপূর্ব মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। পাহাড় এত তাড়াতাড়ি তার আমেজ বদলায়, তার প্রমাণ হয়তো এখানে এলেই পাওয়া যায়। যোগীঘাট ব্রিজের ওপর থেকে নিচের নদীটা যতটা সুন্দর, একইভাবে নিচের নদী থেকে যোগীঘাট ব্রিজের সৌন্দর্যটাও কিন্তু অপরূপ। চলুন আপনাদের সঙ্গে সেই দৃশ্যই এই ক্যামেরার লেন্স দিয়ে দেখানো যাক। এই হলো নদী থেকে যোগীঘাট ব্রিজের দৃশ্য। দুর্দান্ত একটা দৃশ্য। আর ছোট্ট খরস্রোতা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ছোট্ট এই পাহাড়ি নদীটার মায়া না দেখলে সত্যি বলার মতো নয়। কচিকাঁচা থেকে শুরু করে মাঝবয়সী কেউ এর মায়াকে এড়াতে সক্ষম নয়। আর তাই মনটাকে যোগীঘাটে রেখেই কোনো রকমের শরীরটাকে টেনে তুললাম যোগীঘাটের এই মায়াবী পাহাড়ি নদীর থেকে। কেননা ঘড়ি বলছে তখন বিকেল 4টে। এরপর সত্যিই আমাদের খুব তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছানো উচিত। বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এখন চললাম আমাদের শিটংয়ের যে হোমস্টে, সেই হোমস্টের উদ্দেশ্যে। দারুণ মজা হলো। বন্ধু বান্ধবের গ্রুপ থাকলে বা আপনার প্রিয়জনের সঙ্গে নির্জনে নিভৃতে যদি কিছুটা সময় কাটাতে চান, দুর্দান্ত লাগবে। এরপর শুরু হলো আক্ষরিক অর্থেই এক অফরোডিং ট্যুর। রাস্তা এখানে সত্যি বেশ খারাপ। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা উচিত।
শিটং কিন্তু পুরোপুরি একটি পাহাড়ি গ্রাম, যার আশেপাশে কোনো মার্কেট নেই। তাই নিত্য প্রয়োজনীয় কোনো মেডিসিন বা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস শিটং ঢোকার আগে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, নচেত কিন্তু কোনো দোকান বা মার্কেট এখানে পাবেন না। বিকেল 5:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম শিটংয়ে। শিটং অর্থাৎ আপার শিটং। আর এই হলো আমাদের হোমস্টে। ঠিক এইদিকে এই হলো টি গার্ডেন। একটা দারুণ পরিবেশের মধ্যে আমাদের এই হোমস্টেটা। সামনে পুরোটা চা বাগান, আপনাদের দেখাচ্ছি। দারুণ লোকেশন। এটা হলো টি গার্ডেন হোমস্টে আপার শিটংয়ে। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। দুর্দান্ত একটা ভিউ, দারুণ টি গার্ডেনের ভেতরে একটা হোমস্টে, সোজা রাস্তা উঠে যাচ্ছে, অপূর্ব লাগছে। যদি শিটংয়ে আসেন এই হোমস্টেটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। রুমগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো, রুম ট্যুরতে পরে যাবে। তো রুম ট্যুরটা করলে আপনাদের আরও ভালো লাগবে, কেননা রুমগুলো দুর্দান্ত। আর এখান থেকে এই যে আমাদের টি গার্ডেন হোমস্টে, তার ভিউটা একবার দেখাই, দেখুন। এই যে এই রাস্তা ধরে চলে যাচ্ছে টি গার্ডেন, এই পুরোটা টি গার্ডেন। আচ্ছা, আর এই হলো আমাদের হোমস্টে। এই দিকটা দুর্দান্ত ভ্যালি, ঠিক আছে, দারুণ একটা লোকেশন, খুব সুন্দর জায়গা। হোমস্টেটা আমাদের বেশ ভালো লেগেছে। এই রাস্তা ধরে আমরা এসেছি, মানে আমরা যখন যোগীঘাট থেকে এলাম, সেই যোগীঘাটের রাস্তাটা হলো এই যে এই রাস্তাটা। আমরা যোগীঘাট থেকে এই রাস্তা ধরে উঠে এসেছি, এই রাস্তা ধরে উঠে এসে এই যে এই ইকো সোসাইটির ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ঢুকেই এই হলো আমাদের হোমস্টে, টি গার্ডেন হোমস্টে। সত্যি টি গার্ডেনের মতোই, মানে টি গার্ডেনের একদম ভেতরে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। আর এই হলো আমাদের হোমস্টে, ছিমছাম সাদামাটা, খুব ছোট্টখাট্টো সাজানো গোছানো একটা দুর্দান্ত হোমস্টে। আমরা এখন রয়েছি আমাদের যে হোমস্টে, সেখানে আমাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। বিশাল বড় একটা জায়গা আছে, ওপরের পুরো ফ্লোরটা আমাদের দেওয়া হয়েছে। এই একটা রুম, সিঙ্গেল রুম, একটা সিঙ্গেল বেড রয়েছে, সিঙ্গেল না ডাবল বেড রয়েছে, এটা ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট। এখানে ওয়েস্টার্ন কোমোড, টয়লেট, গিজার সব কিছুই রয়েছে। এদিকে এই কমন স্পেস, সামনে দুর্দান্ত একটা টি গার্ডেনের ভিউ রয়েছে, এই ডান দিকেও একটা দারুণ টি গার্ডেনের ভিউ রয়েছে। আচ্ছা, এই দিকে যদি আমরা যাই তাহলে এইখানে একটা রুম রয়েছে, একটা ফ্যামিলি রুম। আচ্ছা, এই দিকে একটা বিশাল বড় বড় কিং সাইজ এবং কুইন সাইজ বেড রয়েছে, 3টে বড় বড় বেড রয়েছে। আচ্ছা, এরও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, বেশ বড় সড়ো ওয়াশরুম। আচ্ছা, এই দিকে যাই, এদিকে এই একটা কমন স্পেস, এই কমন স্পেসটার বাইরে এখানে একটা ডাবল বেডের রুম রয়েছে, 2খানা বেড, এবং এখানেও এই হলো ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, প্রত্যেকটাই ওয়েস্টার্ন টয়লেট ইনক্লুডিং গিজার। সবচেয়ে বড় জিনিস হলো ব্যালকনি থেকে বা জানলা থেকে ভিউটা দুর্দান্ত। এদিকে জানলা খুললে এই হলো টি গার্ডেন, এই হলো টি গার্ডেন। আচ্ছা, আরও একটা রুম রয়েছে, এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে এদিকে পুরো টি গার্ডেন দেখা যায়, দুর্দান্ত টি গার্ডেন। এদিকে একটা সেম 3টে বেডের একটা রুম রয়েছে, দারুণ অ্যাকোমোডেশন। আর এই হলো আমাদের আজকের শিটংয়ের আস্তানা থেকে তার বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। কি অপূর্ব একটা সিনারি চোখের সামনে ভেসে উঠল, না দেখলে সত্যিই বোঝা যায় না।
সেদিন সন্ধে থেকে সারা রাত অবিশ্রান্ত বৃষ্টি আমাদের আর রুম থেকে বেরোতে দেয়নি। যখন সকাল হলো তখন পাহাড় অন্য একটা রূপ নিয়েছে। ভেরি গুড মর্নিং। আজ 10 তারিখ, 10ই জুন, সকাল 8:30। আমরা বেরিয়েছি আমাদের এই যে ছোট্ট টি গার্ডেন হোমস্টে থেকে। সামনে যে রাস্তা চা বাগানের ভেতর দিয়ে উপরের দিকে উঠে গেছে, সেই রাস্তা ধরে কালকে দেখাচ্ছিলাম না আপনাদের, ওই রাস্তাটাই এখন পায়ে পায়ে একটু হেঁটে চলে ঘুরতে বেরিয়েছি, সঙ্গে আপনাদেরকে নিয়ে আপনাদের কিরকম লাগে সেটা দেখানোর জন্য। জায়গাটা সত্যিই অসাধারণ বললেও হয়তো খুব কম বলা হয়। প্রকৃতিকে ডিসক্রাইব করার মতো সত্যি ভাষা হয়তো নেই। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা অপূর্ব। দুধার দিয়ে পাহাড়ের গা বেয়ে চা বাগান উঠে গেছে। এদিকে ভ্যালিটা পুরো চা বাগানের ভ্যালি। সামনে আমাদের হোমস্টে দেখাচ্ছে, টি গার্ডেন হোমস্টে। আর এই হলো তার পারিপার্শ্বিক পরিবেশটা, জাস্ট অপূর্ব একটা ভাইবস। দেখুন কি সুন্দর, পাহাড়ের গা বেয়ে চা বাগানের যেন মনে হচ্ছে গালিচা পাতা রয়েছে, আর এই রাস্তা সোজা উঠে যাচ্ছে। আমাদের অর্ঘ্য রয়েছে। একটু গান শুনতে ভালোবাসো, একটা ছোট্ট স্পিকার নিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে প্রকৃতির মাঝখান দিয়ে। এইদিকে একটা হোমস্টে রয়েছে, এটাও টি গার্ডেনের ভেতরে। আর এই দেখুন ভ্যালিটা, মানে উপর থেকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ সবুজ রঙের গালিচা বিছিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট হোমস্টে আছে, ওই একটা, এই একটা, এইখানে একটা, আমাদের তো রয়েইছে। কাল সন্ধ্যে থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে আমরা হোমস্টেতে ঢোকার পর থেকে জাস্ট ওই টি আর স্ন্যাক্সটা করেছি, তারপর থেকে প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সারা রাত চলেছে বৃষ্টি, আর আমরা বেরোতে পারিনি। আর এই জায়গাগুলো সন্ধ্যের পর থেকে আসাটা খুব একটা সেফ নয়, তাই আপনাদেরও সাজেস্ট করব যারা আসছেন এখানে সন্ধ্যেটা রুমে বসেই কাটান। যদিও বা আসেন অ্যাডভেঞ্চারের জন্য, অবশ্যই বড় সেলের একটা টর্চ ক্যারি করবেন। আর এই জায়গার একটা বিউটি আছে, একটা মাধুর্য আছে। যারা কোলাহল পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা নয়। একটু ফাঁকা, নিরিবিলি, নির্ঝুম পরিবেশ, পরিচিত মানুষের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, বন্ধু বান্ধবকে নিয়ে একটু বসে আড্ডা দেবেন। পারফেক্ট প্লেস। ঘুরে যান, খুব ভালো লাগবে। বেশ কিছুটা সময় পায়চারি করে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে ব্রেকফাস্টের জন্য। এই হলো আমাদের ছোট্ট হোমস্টে, এটা হলো ডাইনিং রুম। কাল রাতে আমরা এখানেই ডিনার করেছি, প্রচন্ড বৃষ্টি ছিল বলে দেখাতে পারিনি। আর পুরো হোমস্টেটা সুন্দর করে একটা গ্রিনারিজের মধ্যে ঢাকা, ছোট ছোট ফুলের টবে সুন্দর করে সাজানো গোটা হোমস্টেটা। সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আপনারা যদি চান বনফায়ার করবেন সেটাও এনারা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। দারুণ। এই যে আমরা এই মাঝের তলায় রয়েছি, ওপরে আরেকটা ফ্লোর রয়েছে। এরপর চলুন তাদের সঙ্গে পরিচয় করার পালা, যারা এই হোমস্টেটাকে প্রাণ দিয়ে আগলে রেখেছে। नाम क्या है आपका? मेरा पाक्षो आपका? दीपंकर दीपंकर। भैया थोड़ा सा हाथ हिला दीजिए, नाम बोल दीजिए। दीदी आपका नाम? हरीना। आपका नाम बोलिए। मेरा आयुष आयुष। बहुत अच्छा। ये छोटा सा किचन है इन लोगों का, और यहाँ से इतना बढ़िया खाना हम लोगों को सर्व हो रहा है, तब क्या ही बोले। बहुत अच्छा है, बहुत अच्छा। थैंक यू भैया। দারুণ। এনাদের আদর আপ্যায়ন, এনাদের যে অ্যারেঞ্জমেন্ট, পুরোটা খুব সুন্দর, আমাদের দারুণ লাগলো। আমরা সকালে ব্রেকফাস্ট দারুণ পেয়েছি, দুপুরের লাঞ্চ দারুণ পেয়েছি, রাতের ডিনার তো অসাধারণ ছিল, আর
স্ন্যাক্স এগুলোও খুব সুন্দর। এনারা অতিথি পরায়ণ, এতটা সুন্দর এনারা অ্যারেঞ্জমেন্ট করেন, সেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লাগলো এখানে এসে। আপনাদেরকেও রেকমেন্ড করা রইল, আপনারা আসুন এখানে। আপার শিটংয়ে থাকলে আপনারা এখানে থাকতে পারেন। আর এনাদের আদর আপ্যায়ন দেখলে সত্যিই খুব ভালো লাগবে। কোনো কিছুতে না নেই, আমরা যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি। আর যদি মনে করেন যে এই পুরো ট্যুরটা ফলোয়িং মাইলস্টোনের সঙ্গে করবেন, অলওয়েজ ওয়েলকাম। আমরা আছি, আমরা থাকবো। আমরা নিজেরা যেভাবে আনন্দ করলাম, সেই একই আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে বদ্ধপরিকর। আপনারা শুধুমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বাদ বাকি পুরো দায়িত্বটা আমাদের। আমাদের হোমস্টে থেকে পাহাড়ের একদম চূড়ায় একটা পার্ক টাইপের কিছু দেখা যাচ্ছিল। সেটা এক্সপ্লোর করার লোভ আমি বা সায়ন কেউই ছাড়তে পারিনি। তাই দুজনে মিলে রওনা দিলাম সেই পার্কের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি ওই ওপরে যেটা দেখাচ্ছিলাম বুদ্ধা পার্ক, সেই বুদ্ধা পার্কে। নিচ থেকে অনেকটা উঠে এসেছি, হঠাৎ করে একটা হাওয়া এলো আর পুরো ভ্যালিটাকে কুয়াশায় ঢেকে দিল। এখন যাচ্ছি, দেখি যেন মনে হচ্ছে পুরো যে রাস্তাটা স্বর্গে চলে যাচ্ছে, স্বর্গের সিঁড়ি। আর এখানে কিছু ছোট ছোট হোমস্টে, কি সুন্দর হোমস্টে, তার সঙ্গে ছোট ছোট হোমস্টে, পুরো রাস্তাটা চলে যাচ্ছে বুদ্ধা পার্কে। তো আমরা টুকটুক টুকটুক করে এগোতে এগোতে এখন অনেকটা উঠে এসেছি। যাদের শরীর সামর্থ্য দেবে, শরীর যাদের সক্ষম, পা যাতায়াত সক্ষম, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসবেন বুদ্ধা পার্কে। দারুণ লাগবে। সবচেয়ে বড় কথা, বুদ্ধা পার্কে ওঠার যে রাস্তাটা, সেটা অসম্ভব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর কুয়াশায় ঢাকা রাস্তাটা আস্তে আস্তে উপরে উঠে গেছে। উপরে কি আছে দেখা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর রাস্তাটা, হালকা কুয়াশা, আলো, মেঘ ছায়া, একটা সামনে কি আছে জানি না, অপার্থিব সৌন্দর্য। খানিকটা চা বাগানের মধ্য দিয়ে পথ চলতে চলতে যে জায়গাটায় এসে পৌঁছালাম, সে জায়গাটা আমার কাছে স্বর্গের থেকে কম কিচ্ছু না। জানি না স্বর্গ কেমন দেখতে, বা কোনোদিন আদেও সেখানে পৌঁছতে পারবো কিনা। তবে আমার মনের মধ্যে কাল্পনিক স্বর্গের যে ছবি আঁকা আছে, তার সঙ্গে এই ছবির অনেক মিল রয়েছে। প্রকৃতি হয়তো এইভাবেই তার মধ্যে স্বর্গকে লুকিয়ে রাখে। আমরা একদম বুদ্ধ পার্কের ঠিক সামনে চলে এসেছি। সুন্দর লাগছে, মেঘগুলো উড়ে উড়ে আসছে এই ভ্যালিটার ওপর দিয়ে। চা বাগান, ভরপুর চা বাগান, সেখান থেকে মেঘগুলো কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। যদি আপার শিটং আসেন, এই জায়গাটা মিস করবেন না। এই জায়গায় আসার জন্য যে রাস্তাটা পেরোতে হয়, সেটা আরও সুন্দর। তাই যারা আসছেন আপার শিটং, তারা অবশ্যই এই ছোট্ট যে বুদ্ধা মূর্তি রয়েছে, বুদ্ধা ছোট্ট একটা পার্ক বলা যেতে পারে, পার্ক সেই অর্থে নয়, অ্যাকচুয়াল বুদ্ধ মূর্তি, তো সেখানে অবশ্যই আসবেন। দারুণ সুন্দর লাগছে, একবার দেখুন খালি। ফাইনালি আমাদের লাগেজ বাঁধার পর্ব চলছে। শিটংকে বিদায় দিয়ে আমাদের রওনা দিতে হবে। রোদ উঠেছে আজকে বাইরেটা দেখা যাচ্ছে, বাইরের ভ্যালিটা আজকে। কালকে আসার পর থেকে পুরোটাই অন্ধকার, বৃষ্টি, ঝড় এইসবে কেটেছে। এখন দেখুন হোমস্টের সামনে থেকে ভ্যালিটা কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা রেডি, আবার ব্যাক টু নিজের কাজ, নিজের কর্মক্ষেত্র, নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। অনেকটা আনন্দ আর একটুখানি মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছি। আবারও প্ল্যান করে যাচ্ছি নতুন একটা জার্নিতে, আপনাদেরকে নিয়ে আবার বেরিয়ে পড়ার জন্য। इसको पागोरी बोलते हैं लेप्चा लैंग्वेज में, और नेपाली में टोटोला टोटोला बोलते हैं। सो ये सेक्रेट सीड है, पवित्र बीज, सीड। हाँ, तो जब भी हम लोग को ट्राइब्स
नेचर को वर्शिप करते हैं, स्पेशली कंचनजंगा, टिस्टा रिवर और वाइल्ड एनिमल्स को जब पूजा करते हैं हम लोग ये सीड से पूजा करते हैं। और हमारा ट्राइब्स में जब भी बेबी पैदा होता है, बच्चा पैदा होता है, तब सबसे पहले ये माथे पे देते हैं और जब मृत्यु होता है सबसे लास्ट में यही देते हैं। तो हमारा ये कल्चरली और बहुत इम्पोर्टेंट है ये। ये तो बहुत शुभ मानते हैं ना। बहुत शुभ मानते हैं, इसके बिना कोई रिचुअल्स ही नहीं होता है हमारे ट्राइब्स में। এত সুন্দর একটা সময় কাটানোর পর বিদায় বেলায় টি গার্ডেন হোমস্টের এই রিচুয়ালস আমার কাছে সারা জীবনের জন্য স্মৃতির মণিকোঠায় একদম ওপরের সারিতে থাকবে। শুধু আমি নয়, আমার সঙ্গে সমগ্র টিম মেম্বারের মন ছুঁয়ে গেছিল এই রিচুয়ালস। ইচ্ছে না থাকলেও অনেক সময় পথ চলতে হয়, আর সেই নিয়মকে উপেক্ষা না করে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য নামথিং পোখরি। আমরা এখন এলাম নামথিং পোখরি। এই আমাদের হোটেল থেকে বা আমাদের হোমস্টে থেকে মিনিট 10 রাস্তা। ওপর থেকে এই যে নামথিং পোখরি, এই যে অ্যাকচুয়ালি লোল্যান্ড যেটা আছে এটা জলে ভরে যায় বর্ষাকালে, দিয়ে একটা ছোট্ট পুকুর মতো তৈরি হয়, সেখান থেকে নামথিং পোখরি সামনেটা নিয়ে যায়। দেখুন এই হলো শেলপুর নামথিং পোখরি। দারুণ একটা ভিউ রয়েছে পেছন থেকে। এই যে ভিউটা, হনুমানজির একটা বড় সড়ো মূর্তি, তার পিছনে দারুণ পাইন ফরেস্ট। এই যে সামনের এই যে জলা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা যত বর্ষা আসবে তত জলে ভরে যাবে, আর যখন জলে ভরে যাবে তখন সিনারিওটা আরো সুন্দর হয়ে উঠবে। নামথিং পোখরির ভিউ খুব ভালো। একটু যদি আকাশ ক্লিয়ার থাকতো, রোদ ঝলমলে ওয়েদার হলে জায়গাটা আরো দুর্দান্ত লাগবে। এই ডান দিকে সুন্দর পাইন বন রয়েছে, আপনারা এই পাইন বনেও একটু ঘুরে আসতে পারেন। এই যে বিস্তর পাইন বন, বেশ ফাঁকা ফাঁকা, আর পিছনের এই জঙ্গল। নামথিং পোখরির এই যে এদিকটা যেটা ওই পোখরি টাইপের আছে, সেটা ডান দিকে যায়। অ্যাকচুয়ালি যেদিকে পাইন ফরেস্ট সেদিকে একটা ছোট্ট শিব মন্দির আছে। পাইন ফরেস্টের ভেতর দিয়ে একটা রাস্তা উঠে গেছে এই শিব মন্দিরে। जय भोले। নামথিং পোখরির একটু উঁচুতে, কত হবে এই 300-400 মিটার উঁচুতে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। একটু নিরিবিলি, নিঝুম, নিশ্চুপ একটা সুন্দর ভোলে বাবার মন্দির। হয়তো একেই বলে প্রকৃতির রূপ। যখন নামথিং পোখরিতে প্রবেশ করছি তখন মেঘলা ওয়েদার, আর এখন রোদ উঠে এত সুন্দর আলো আঁধারি সৃষ্টি করেছে যা দেখতে অপূর্ব লাগছে। কেমন লাগলো শেলপুর এই নামথিং পোখরি? আমার তো বেশ লাগলো।
কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো। নামতিং পোখরি ঘুরে আমরা পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। একটা অপূর্ব জায়গা। আমরা এক মিনিট অহলদারা ভিউ পয়েন্টে ঢুকছি। যে এন্ট্রি গেট আছে এখানে পার গাড়ি 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে গাড়ি পিছু। আর উপরে ওঠার পরে একটা পার্ক আছে, সেখানে এন্ট্রি ফি রয়েছে। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এসে পৌঁছলাম অহলদারার যে পার্কিং স্পেস রয়েছে সেখানে। এখান থেকে এই যে ওপরে হলো অহলদারার যে ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ভ্যালিটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত মেঘলা কুয়াশা হয়ে আছে। জানি না কতটা দেখতে পাবো। যদি দেখতে পাওয়া যায়, যদি আপনাদের দেখাতে পারি, তাহলে দুর্দান্ত লাগবে। তাই যারা শিটং ঘুরতে আসছেন তারা চেষ্টা করবেন অহলদারা এবং নামতিং পোখরি অ্যাটলিস্ট এই দুটোকে আপনার ট্রাভেল ডেস্টিনেশনের বাকেট লিস্টে রাখার। চলুন ওপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানে যাওয়া যাক। সেখানে গিয়ে একবার সেখানে যে দৃশ্য সেটা দেখা যাক সূর্যদেব আমাদের ওপর সদয় হয় কিনা। একটু রোদের ঝিলিক আর মেঘটা কুয়াশা যদি সরিয়ে যায়, তাহলে আমরা আপনাদেরকে পুরো ভিউটা 360 ডিগ্রি ভিউটা দেখানোর চেষ্টা করব। $20 করে টিকিট রয়েছে এন্ট্রি ফি। এই যে ভিউ পয়েন্ট, দারুণ একটা ভিউ পয়েন্ট। কিন্তু বাহ, সূর্যদেব সদয় হয়েছেন মনে হচ্ছে। আস্তে আস্তে মেঘটা কাটছে। দেখা এই হলো অহলধারা, যা প্রথম দেখাতেই আমাকে সত্যি অবাক করেছিল। এটাই ছিল আমার প্রথমবার অহলধারায় আসা। আর প্রথম দর্শনে যা দেখেছি তা ভাষায় বর্ণনা করার মতো কাব্যিক দক্ষতা অন্তত আমার নেই। এই হলো আপনাদের জন্য আমার নজরে অহলধারা। প্রকৃতি খানিক আমাদের উপর সদয় হলেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমাদের প্রতি সদয় ছিল না। তাই এবারের ট্রিপটা আমাদের কাঞ্চনজঙ্ঘা না দেখেই ফিরে আসতে হলো। হতে পারে এই না দেখাটা আবারও একবার টেনে নিয়ে যাবে পাহাড়ে। তবে কাঞ্চনজঙ্ঘা না দেখার আফসোসটা থাকলেও অহলধারা থেকে দুরন্ত তিস্তা নদীর ভিউ আমরা দেখেছিলাম। দেখুন নিচে একটা দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছে তিস্তার। বেশ অনেকটা সময় অহলদারা ভিউ পয়েন্টে কাটিয়ে আমরা এখন চললাম ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সোজা বেরিয়ে যাব গাড়ি নিয়ে এনজিপি। আমরা দুটো স্পট করলাম না এই শিটংয়ে। কোন দুটো? সেটা হচ্ছে কমলালেবু গার্ডেন আর হলো শিটং মনেস্ট্রি। সত্যি কথা বলতে অরেঞ্জ গার্ডেন এখন দেখার মতো কিচ্ছু নেই, জুন মাস বুঝতেই পারছেন। আর শিটং মনেস্ট্রিটা আমরা করলাম না, আমরা সেটা না করে সোজা বেরিয়ে যাচ্ছি এনজিপি। কেননা সেবকের দিকে রাস্তা খুব খারাপ, প্রচন্ড জ্যাম হচ্ছে। আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা সন্ধ্যে 8টার সময়তে। তো আমরা এখান থেকে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি এনজিপি হয়ে শিলিগুড়ি। ফাইনালি পাহাড়কে বিদায় জানিয়ে নিচে নামার পথ ধরলাম। বাঁ হাতে রাখা তিস্তা নদীকে টাটা করে আরও একবার কথা দিলাম খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে আবারও পাহাড়ে ফিরব। শুরু হবে নতুন এক গল্প, শুরু হবে নতুন এক জার্নি। আপাতত খানিক বিরতি নিয়ে চড়ে বসলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে।
ঘরে ফিরতে হবে। আমার মতো আপনারা কি ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।